প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আবারও আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আর শুরুতে কিছু কথা বলিনি, আমি তোমাদের জন্য মোটামুটি অ্যাডমিশনের এক একটা অধ্যায় থেকে কি কি টপিক পড়া লাগবে, মানে আমার ক্লাসগুলো মূলত ভার্সিটির জন্য, মানে ভার্সিটির প্রিপারেশনের জন্য। ভার্সিটি বলতে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, গুচ্ছ, কৃষি, এগুলোর জন্য। তো এইটার জন্য তোমাকে কি কি পড়া লাগবে, কি কি ম্যাথ দেখা লাগবে, এই সব টাইপের ম্যাথ নিয়ে আমি আমার ক্লাসগুলো সাজাইছি। তো আমাদের যে ভার্সিটি প্লেলিস্ট ফিজিক্সের তৈরি করা হচ্ছে, এই প্লেলিস্টটা তোমাদের জন্য সম্পূর্ণ ওপেন থাকবে। আর যেটা বলা যায় যে এই ক্লাসগুলো যদি করো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকেও কমন পাবা, প্লাস এই টাইপের মধ্যে তুমি কমন পাবা। আর এর বাইরে আমি একটা কথা বলি যে এর বাইরে যদি কিছু তুমি পড়ো তাহলে তুমি দুইটা জিনিস পড়বা। একটা হলো মূল বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো, আর একটা হলো বিগত সালের যে প্রশ্নগুলো। তুমি যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা, ঢাকা ভার্সিটি বিগত 5 সালের প্রশ্ন পড়ে যাও। তুমি যখন রাজশাহী ভার্সিটি পরীক্ষা দিবা তখন বিগত 5 সালের প্রশ্ন পড়ে যাও। এগুলো করলেই তোমার মোটামুটি ওকে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমি কথা একটু স্লো বলবো, তোমাদের যাদের ক্লাসগুলো তোমরা যারা রেগুলার করছো আর কি, তারা প্রয়োজন মতো স্পিড দিয়ে দেখে নিবা, বা তোমরা টেনে টুনে দেখতে পারো, কারণ সবার তো সব টপিক লাগে না। যার যে টপিকে গিয়ে সমস্যা সেটা। আমি অধ্যায়গুলোকে এভাবে টপিক ওয়াইজই সাজানোর চেষ্টা করেছি, কতটুকু পারছি জানি না। এই অধ্যায়টাকে আমরা মোটামুটি 3টা টাইপে ভাগ করেছি। এই অধ্যায়ের প্রথম টাইপটা হচ্ছে তোমার ওই যে পর্যায়বৃত্ত রিলেটেড, ত্বরণ, সরণ ইত্যাদি। তারপর হচ্ছে সরল দোলক রিলেটেড, আরেকটা হচ্ছে স্প্রিং দোলক রিলেটেড। আচ্ছা, তো এই 3টা টাইপে ভাগ করেছি। তো কথা না বাড়ায় চলে যাই, আর বলে নিই যে আমাদের কিন্তু অন্যান্য অধ্যায়ের ক্লাসও অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা আমাদের 8 নম্বর অধ্যায় চলছে, এর আগেরগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তো ডিরেক্ট চলো আমরা একবারে আলোচনায় চলে যাই। তো দেখো, আমার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে যে আমি ক্লাসে কথা বলি কম, বা তোমাদের গল্প করি কম, মোটিভেশন কম দিই। আসলে এডমিশন টাইমে তোমরা তো বিভিন্ন টিচারের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে মোটিভেশন পাও। তো আমি এই জন্য চেষ্টা করছি যে ক্লাসগুলো লেন্দি না করে খুব অল্প সময়ে যেন তোমাদের কাছে তথ্যগুলো পৌঁছায় দিতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমি একটু এক্সট্রা কথা বলি না, শুরুতে যতটুকু বলি। আর বিষয় হচ্ছে যে আমাকে একজন বললো সেদিন যে ভাই, আপনি যদি এক্সট্রা কথা না বলেন এতক্ষণ ক্লাসের মাঝখানে আমাদের আসলে ধৈর্য থাকে না, যে একটানা এতক্ষণ ক্লাস করবো, কীভাবে করবো, একটু তো আমাদের এন্টারটেনমেন্ট দরকার। তো এটাও সত্য যে একটানা এতক্ষণ ক্লাস করাও মুশকিল। তো যাই হোক, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব, মানে আমার মূল টার্গেটটা ছিল কোথায়, যে আমি যাতে তোমাদেরকে শুধু কন্টেন্টগুলো, মানে কি কি পড়া লাগবে সেগুলো দিতে পারি। তো তোমাদের কাছে তো বই টই মেলা কিছু অলরেডি লাইফে পড়েও ফেলেছো, শুধু মূল বিষয়গুলো ঝরঝর করে দেখে নিবা, ঠিক আছে? আমি চাই আমার ক্লাস যত লম্বাই হোক তোমার জন্য আধা ঘন্টাতে ক্লাস করা শেষ হয়ে যায়। আধা ঘন্টা ঝটপট করে দেখে নিলে যে হ্যাঁ ভাই, এগুলো পড়াইছি, এগুলো আমি জানি, এগুলো জানি না, যেগুলো জানো না সেগুলো ঝট করে নোট করে নিলে সামনে শেষ, ঠিক আছে? তো যাক, কথা না পারি, পড়া শুরু করি। পর্যায়ভিত্তিক গতি। দেখো, এই অধ্যায় থেকে প্রথম যে টপিকটা সেটা হলো পর্যায়ভিত্তিক গতি। সেটা হচ্ছে যে আমরা পর্যায়বৃত্ত বলতে আসলে কি বুঝি? পর্যায়বৃত্ত মানে আমরা সাধারণত জানি যদি কোনো বস্তুর গতির পরিস্থিতি এমন হয় যে সে বারবার একই ঘটনা রিপিট করছে, সেটাকে আমরা পর্যায়বৃত্ত বলি। আমরা পর্যায়বৃত্তটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে কালিক। যে যদি কোনো ঘটনা নির্দিষ্ট দূরত্ব পরপর ঘটে আমরা সেটার নাম দিছি স্থানিক পর্যায়বৃত্ত, আর যদি নির্দিষ্ট সময় পরপর ঘটে আমরা সেটার নাম দিছি কালিক পর্যায়বৃত্ত। কালিক পর্যায়বৃত্ত আবার নানান রকম হয়, যেমন ঘড়ির কাঁটা কালিক পর্যায়বৃত্ত, তারপর পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে, মানে যে কোনো গ্রহে যাকে কেন্দ্র করে ঘুরছে তার চারপাশ দিয়ে ঘুরছে, পেন্ডুলাম দুলছে, তারপর যারা তরঙ্গ তৈরি করছে, তরঙ্গ সৃষ্টি করা, ভাইব্রেট করছে। তো এরকম বিভিন্ন রকম পর্যায়বৃত্ত আছে, মানে কালিক পর্যায়বৃত্ত আছে। তো খেয়াল করো, আমাদের কি বলে কালিক পর্যায়বৃত্ত যেগুলো, আমি এক এক করে একটা এক্সাম্পল দিই। যে ধরো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় পরপর ঘুরছে, ওকে ফাইন। তাদের গতিপথটা কেমন? তাদের গতিপথটা কিন্তু মানে বৃত্তাকার, গতিপথটা বৃত্তাকার বলি আমরা। আবার সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে এটাও পর্যায়বৃত্ত। তো এদের গতিপথ কিন্তু আবার বৃত্তাকার না, এদের গতিপথটা হচ্ছে একটু উপবৃত্তাকার। এটা আমরা কেপলারের প্রথম সূত্রে দেখেছি, গতিপথটা উপবৃত্তাকার। আবার আমাদের যে পেন্ডুলামগুলো দোলে, তারপর স্প্রিংয়ের যে মুভমেন্ট, এগুলো কিন্তু এদের যে গতিপথটা, এই গতিপথটা দেখো, তুমি যদি ইয়ার কথা বলো, পেন্ডুলামের কথা বলো, যেটা এভাবে কার্ভ হয়ে দুলে, ঘড়ির দোলক,
সরল দোলক। তো এদের গতিপথটা কীরকম হচ্ছে? এদের গতিপথটা হচ্ছে কার্ভ, বক্রকার। আবার স্প্রিংয়ের কথা যদি বলি, স্প্রিংয়ের যে মুভমেন্টটা, পর্যায়বৃত্ত ফাইন, মানে পর্যায়বৃত্ত ঠিক আছে, কিন্তু মুভমেন্টটা কিন্তু সরল দোলক। তাহলে আমাদের যে পর্যায়বৃত্ত, কালিক পর্যায়বৃত্ত আছে, যে জায়গায় ঘটনাগুলো নির্দিষ্ট সময় পর পর রিপিট করছে, সেই কালিক পর্যায়বৃত্তগুলো আবার বিভিন্ন ক্যাটাগরি হয়ে যাচ্ছে, যে বৃত্তাকার গতিপথ, উপবৃত্তাকার গতিপথ, তারপর সরলরৈখিক গতিপথ, বক্র আকৃতির গতিপথ, বিভিন্ন গতিপথ হতে পারে। তো দেখো এদের মধ্যে আমাদের যদি আমরা সরল দোলকের কথা বলি, যদি আমরা আমাদের সরল দোলকের কথা বলি, তাহলে এই যে যাচ্ছে আসছে নির্দিষ্ট সময় পর পর, এগুলোকে আমরা তো পর্যায়বৃত্ত বলে থাকি। আবার এই যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেল, বাকি অর্ধেক সময় আরেক দিকে গেল, এটার নামকরণ করা হয় স্পন্দন। তোমাকে যদি কখনো স্পন্দন বলে যে কি বুঝো, মানে স্পন্দন বলতে কি বুঝো, তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে স্পন্দন, যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। আচ্ছা, এখন স্প্রিংয়ের কথা যদি বলি, যে একটা স্প্রিংয়ে ধরো তুমি ভর দেওয়ার কারণে স্প্রিংটা এভাবে প্রসারিত হয়েছিল, এখন তুমি যদি এই ভরটাকে টেনে ছেড়ে দাও, তাহলে স্প্রিংটাকে একটা নির্দিষ্ট জায়গায় ভাইব্রেট করবে। আবার আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে নিই, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিসপ্লেতে, ওই যে 16 ডিসেম্বর, 26শে মার্চ আমাদের আগে ডিসপ্লে হতো স্কুলে, তো অনেক স্টুডেন্ট ঢেউ তৈরি করে, অনেকগুলো স্টুডেন্ট একসাথে হয়ে ঢেউ তৈরি করে, ওয়েভ তৈরি করে, তরঙ্গ তৈরি করে। তো ওখানে এক একটা স্টুডেন্ট কি করে, একটা স্টুডেন্ট নিজ পজিশনে থেকে জাস্ট ওঠানামা করে, কিন্তু সবগুলো স্টুডেন্ট একসাথে ওঠানামা করে না, কেউ আগে কেউ পরে, পরে পরে, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জন ওঠানামা করে। আমরা যারা বাহির থেকে দেখি, আমরা দেখি যে একটা ঢেউ বয়ে গেল, বাট একটা স্টুডেন্ট কি করছে, সিঙ্গেল একটা স্টুডেন্টের কথা ভাবো, সে জাস্ট নিজ পজিশনে ওঠানামা করছে, জাস্ট লাইক স্প্রিং, মানে স্প্রিংটা এখানে যে কাজ করছে। তো আমরা এই দুটো কম্পেয়ার করি, তাহলে এর মধ্যে পর্যায়বৃত্ত ধর্ম আছে, স্পন্দন ধর্ম আছে, আর এর যে গতিপথটা এটা হয়ে গেছে বক্রাকার। এখন এর ক্ষেত্রে পর্যায়বৃত্ত হচ্ছে মানলাম, তারপরে কি বলে তোমার গতিপথটা কি হচ্ছে সরল রৈখিক, আবার এখানেও কিন্তু স্পন্দন আছে। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গতিপথটা কেমন, তো এর গতিপথটা বক্রাকার। তো এই যে যাদের মধ্যে পর্যায়বৃত্ত, স্পন্দন, পর্যায়বৃত্তকে একটা ছন্দ বলা হয়, যে ছন্দে ছন্দে দোলে আনন্দে, নির্দিষ্ট ছন্দে সে দুলছে। তারপর হচ্ছে কি স্পন্দন, তারপর কি বললাম গতিপথ সরল রৈখিক। এর মধ্যেও এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, পর্যায়বৃত্ত আর স্পন্দন, কিন্তু এর গতিপথটা সরল রৈখিক না। তো যাদের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকে, তো এদেরকে আমরা একটা নতুন নামে ডাকবো, সেটা হলো সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। এখন এর মধ্যে ওই সরল রৈখিক গতিপথ জিনিসটা অনুপস্থিত ছিল। তো এটাকে যদি আমরা এই 4 ডিগ্রির মধ্যে দুলাইতে পারতাম, মানে 4 ডিগ্রির মধ্যে তুমি দুলাচ্ছ, দেখো এটা কিন্তু অতটা কার্ভ হচ্ছে না। মানে ধরো এটাকে যদি তুমি আমার হাত থেকে যদি আমি অনেক দূর থেকে নিয়ে যাওয়া আসা করি, তাহলে গতিপথটা কার্ভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি অল্প একটু জায়গার মধ্যে এরকম করি, তাহলে গতিপথটা কিন্তু কার্ভ হওয়ার সুযোগ পাচ্ছে না। দেখো অল্প একটু জায়গার মধ্যে নড়াইলে দূরে গেলে কার্ভ, বা অল্প একটু জায়গার মধ্যে সে কিন্তু কার্ভ হওয়ার সুযোগ পাচ্ছে না, গতিপথটা সরলরৈখিক থাকছে বলা যায়। এখন কথা হলো যে এত পর্যায়বৃত্ত থাকতে আমরা এখন পড়াশোনা করব সিম্পল হারমোনিক মোশন নিয়ে, এবং কেন? বিষয় হচ্ছে আমাদের তরঙ্গ যেগুলো তৈরি হয়, একটু আগে বললাম যে তরঙ্গের বিষয়টা স্টুডেন্টরা তৈরি করছিল। তো তরঙ্গ যে তৈরি হয় এর মধ্যে যেগুলো যান্ত্রিক তরঙ্গ আছে, এই যান্ত্রিক তরঙ্গগুলো চলাচলের জন্য মাধ্যম লাগে। এই মাধ্যমের কণাগুলোর মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্য থাকতে হয়। তুমি ভাবো ওই যে স্টুডেন্টরা ঢেউ তৈরি করছে সবাই মিলে, যে কোনো একটা স্টুডেন্ট যদি ভাবে যে আমি নড়াচড়া করবো না, আমি স্থির থেকে যাব, সবাই ওঠানামা করুক, তাহলে পুরো ওয়েভটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েভ তৈরি করতে হয়।
তো ওয়েভ তৈরি করার জন্য আমাদের যে মাধ্যমে আমরা ওয়েভটা তৈরি করব সেই মাধ্যমে অনেক সময় আমাদের কি লাগে, ওই মাধ্যমের কণাগুলো, ধরো তুমি পুকুরে ঢেউ তৈরি করতে চাচ্ছ, তো পুকুরের পানিগুলোর মধ্যে সিম্পল হারমোনিক মোশন থাকতে হয়। তো পানিগুলোর মধ্যে যদি সিম্পল হারমোনিক মোশন তৈরি হয় তাহলে আমরা একটা ঢেউ দেখতে পাবো। তো তুমি যদি পার্সোনালি কোনো ওয়েভ তৈরি করতে চাও, তোমাকে এই কণাগুলোর মধ্যে সিম্পল হারমোনিক মোশন বৈশিষ্ট্যটা দেওয়া লাগবে, তখন গিয়ে তুমি কি পাবা, একটা ওয়েভ পাবা। আচ্ছা, তো এর আরও অনেক প্রয়োজনীয়তা আছে, আমি শুধু একটা প্রয়োজনীয়তা বললাম যে যান্ত্রিক তরঙ্গ তৈরির জন্য আমাদের কি লাগে, মাধ্যম লাগে। সেই মাধ্যমের কণার মধ্যে তোমাকে এই ধরনের বৈশিষ্ট্য তৈরি করতে হবে, তাহলে গিয়ে তুমি সেখানে ওয়েভ পাবা। তো এই জন্য আমরা এখন এই যে তরঙ্গ সৃষ্টিকারী কণা হোক বা স্প্রিংয়ের মুভমেন্ট হোক বা সরল দোলকের কাহিনী হোক, এখানে আমরা দেখব এই সিম্পল হারমোনিক মোশন যারা দিচ্ছে তারা কি কি কাজ করছে, তাদের মধ্যে কি কি ঘটছে, তাদের কখন বেগ কেমন হচ্ছে, এগুলো তোমার জানা থাকা লাগবে। তো এই জন্যই মূলত আমাদের ইন্টারমিডিয়েটের এই সিলেবাসটাতে সিম্পল হারমোনিক মোশনটা নিয়েই চ্যাপ্টার 8 আলোচনা করা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে পুরোটাতে। তো তোমাকে যদি বলে সরল সঞ্চিত স্পন্দনের বৈশিষ্ট্য কী কী, এরকম 3টে বৈশিষ্ট্য তো আমি বললাম, বই আরও কয়েকটা আছে। আরেকটা ইম্পর্টেন্ট জানা লাগবে, সেটা হলো এই যে এই পয়েন্টটাকে আমরা সাম্য অবস্থান বলি, এখানকার এই পয়েন্টটাকে আমরা সাম্য অবস্থান বলি। এর যেখানেই যাক ওই সবসময় না সাম্য অবস্থানের দিকে আসতে চায়, এই দিক গেলে এই দিক আসতে চায়, এই দিক গেলে এই দিক আসতে চায়, নিচে গেলে উপরে আসতে চায়, উপরে গেলে নিচে আসতে চায়, মানে এদের অভিমুখটা সবসময় সাম্য অবস্থানের দিকে। কথার মনে রাখবে, ইম্পর্টেন্ট এমসিকিউ। সরল সঞ্চিত স্পন্দন যারা দিবে তাদের গতিপথ মানে অভিমুখ এরা সবসময় সাম্য অবস্থানের দিকে আসতে চায়, সাম্য অবস্থান অভিমুখে। এদের ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী বলি আমরা, অথবা এফ সমানুপাতিক -x বলি আমরা। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রধানত পর্যাবৃত্ত গতি যাদের মধ্যে আছে তাদের। এখন এই যে আমরা এটাকে তার সাম্য অবস্থান বলছি, এখান থেকে সে যাচ্ছে আসছে টাইপ করছে, এটাকে তার সাম্য অবস্থান বলছে, এই দিকে যাচ্ছে আসছে। তো সাম্য অবস্থান থেকে সে কোনো একদিকে সর্বোচ্চ কতদূর গেল, সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, এইদিকে বা এইদিকে, নিচে বা উপরে, কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্বটা সে অতিক্রম করতে পারে, সর্বোচ্চ সরণ যেটা হয় তার, সেটাকে আমরা বলি বিস্তার। সেটার নাম দিয়েছি আমরা বিস্তার। তো এর বাইরেও তো আমি একটু বড় করে দেখাই, দেখো একটু বড় করে দেখাচ্ছি, যদিও এত কার্ভ হলে সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো না, তারপর ধরো দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই কণাটা যখন দুলছে সে কখনো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ফাইনালি এখানে আসলো, তাহলে এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হবে বিস্তার। যে সাম্য অবস্থান থেকে তার সর্বোচ্চ সরণটা হচ্ছে বিস্তার। এগুলো হচ্ছে তার বিভিন্ন রকম সরণ। তাহলে সর্বোচ্চ সরণটার নাম দিছি আমরা বিস্তার। সরণ তো এখানে নানা রকম আছে। তো এই সরণের সমীকরণটা কেমন হবে, তো এই সরণের সমীকরণটা কেমন হবে এটা ডিপেন্ড করবে তুমি হিসাব শুরু করছো কখন। দেখো একটা অনেকগুলো স্টুডেন্ট এখানে ঢেউ তৈরি করছে। একটা স্টুডেন্ট কিন্তু এত বড় ওয়েভ তৈরি করতে পারবে না, অনেকগুলো স্টুডেন্ট লাইন হয়ে দাঁড়ায় 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 সবাই মিলে কিন্তু ওঠানামা করে আমাদের ওয়েভটা তৈরি করবে। তো এখন তুমি কোন স্টুডেন্টকে টার্গেট করে তোমার সমীকরণ বানাচ্ছ? যে স্টুডেন্টটা এবার কেবল ওঠা শুরু করলো তাকে দিয়ে, যে স্টুডেন্টটা নামা শুরু করলো তাকে দিয়ে, না কাকে দিয়ে তুমি শুরু করছো? এটার উপর ডিপেন্ড করে এই সমীকরণগুলো নানান রকম হয়। বাট এখানে যত স্টুডেন্টই থাক সবাই একসাথে ওঠে একসাথে নামে এমনটা কিন্তু হয় না, এক একজন এক এক সময় করে, যার কারণে তাদের সমীকরণগুলো কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো যে এই ধরো কেবল সাম্য অবস্থান থেকে যাত্রা করলো এমন সময় হিসাব শুরু করলো যে ঠিক আছে আমি এখন থেকে দেখব ওই স্টুডেন্টটা কি করে বা এই কণাটা কি করছে, সে কখন কোথায় যাচ্ছে, তার কখন বেগ কী হচ্ছে আমি এটা মাপতে চাই। বাট তুমি হিসাব শুরু করছো কোথায়, যখন সে এখান থেকে জাস্ট ক্রসিং করছে তখন। তার মানে তুমি তার সরণের এই সমীকরণটা ফলো করছো। আচ্ছা, এখন কেউ চিন্তা করলো যে না আমি এখান থেকে হিসাব করবো না, ওই যখন সাম্য অবস্থান পাস করে যাওয়া শুরু করবে আমি তখন হিসাবটা শুরু করব। দেন তার ক্ষেত্রে সমীকরণটা হবে আরেক রকম, x সমান a cos ওমেগা t। আচ্ছা, এখন কেউ এখান থেকে যাত্রা করার পরে সে কি করলো, হিসাব শুরু করলো, তার ক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই এটাও হবে না, এটাও হবে না, অন্য কিছু হবে। তো এই জন্য আমাদের
এই যে সরল সন্ধিত স্পন্দন যারা দেয় তাদের আমরা একটা কমন সরণের সমীকরণ বানাইছি, সেটা হলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এর ডেল মানে হলো দশা পার্থক্য। দশা পার্থক্য কার সাথে? যে সাম্য অবস্থান থেকে এবার ওঠা শুরু করবে তার সাথে। ধরো তুমি এই ছেলেটাকে নিয়ে গবেষণা করছো, যে এই ছেলেটা তো ওঠানামা করছে, এর কখন কী হয় আমি চেক করব। বা কেউ একজন চিন্তা করলো যে আমি এই ছেলেটাকে নিয়ে গবেষণা করব, তো সাম্য অবস্থানের সাথে এর দশা পার্থক্য কত সেটা এখানে ব্যবহার করতে পারলেই আমরা ওর সরণের সমীকরণটা পেয়ে যাচ্ছি। আর আমার যদি সরণের সমীকরণ থাকে, সরণের সমীকরণকে অন্তরীকরণ করলে আমি বেগের সমীকরণ পাবো। সরণের সমীকরণকে যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাবো। একবার অন্তরীকরণ করলে বেগ, আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো? ত্বরণ পাবো। তো এই জন্য আমরা এদের যে কোনো একটা স্টুডেন্টকে নিয়ে যদি গবেষণা করি, আমাদের গবেষণা কিন্তু সাকসেসফুল। বাট সবাই কিন্তু একই সময় একই জায়গায় নাই, এক একজন এক এক জায়গায় আছে, এক এক অবস্থায় আছে, এটাকে আমরা দশা বলে থাকি। সবার দশা কিন্তু সেম না। তো যাই হোক, এখানে তুমি কোথা থেকে হিসাব শুরু করছো সেটা খেয়াল রাখবা। যদি কখনো এখান থেকে হিসাব শুরু করে তাহলে তোমার এই সমীকরণ, কেউ যদি বিস্তার পয়েন্ট থেকে হিসাব শুরু করে তাহলে এই সমীকরণ, সে যদি সাম্য অবস্থান ব্যতীত অন্য যে কোনো জায়গায় হিসাব শুরু করে তাহলে সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, এখন এই যে দশা পার্থক্যটা কীভাবে বের করবে? দেখো, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এদের মাঝখানে দূরত্ব কত? এটা কিন্তু তুমি ফিতা দিয়ে মেপে নিতে পারবা। দুইটা কণার দূরত্ব তুমি সামও মেপে নিতে পারবা ফিতা যা দিয়ে মাপতে চাও। তো এটাকে বলা হয় তাদের পথের পার্থক্য, যে দুইটা কণার পথের পার্থক্য। তো পথের পার্থক্য যদি জানা থাকে, আমরা একটা সূত্র জানি 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই কাজটা করলেই আমরা দশা পার্থক্য পেয়ে যাই। তাহলে এই দশা পার্থক্যটা এখানে বসাই দিলেই আমরা এই বস্তুটার সরণের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, তো এত ডিটেলস তো তোমরা জানো। আমি এখন তোমাদেরকে দেখাবো যেখান থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়। ধরো আমাদের সরণের সমীকরণ হচ্ছে এটা এ, আচ্ছা কস না দিয়ে সাইন দিই, কমনটাই দিই, সাইন ওমেগা টি। তারপরে তোমাকে বুঝে নিতে হবে এটা যার সমীকরণ, সে কেবলমাত্র সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলো তখন হিসাব শুরু করা হয়েছে। তাহলে এর বেগের সমীকরণ কি হবে? তাহলে এটাকে অন্তরীকরণ করলে যা হয় সময়ের সাপেক্ষে মাস বি, তাহলে এ ওমেগা কস ওমেগা টি। আর আমরা জানি সাইনের সামনে যে জিনিসটা থাকছে এটাকে আমরা কি বলি? এক্স এর সর্বোচ্চ মান। সেরকমই বেগের মানে সমীকরণে সামনে যে অংশটা থাকবে এটাকে আমরা বলবো বেগের সর্বোচ্চ মান। তাহলে বেগের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ। এটা ভালো করে মনে রাখো, তুমি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যেতে পারো যে সরল সন্ধিতে স্পন্দন দিচ্ছে এমন একটা কণার সর্বোচ্চ বেগ কত। তো সর্বোচ্চ বেগটা খেয়াল করো, ওমেগা 2π/t ইন্টু এ। এটা দিয়েও বের করা যেতে পারে। মানে এমন হতে পারে তুমি এখান থেকে এই অধ্যায়ের প্রশ্ন কমন পেয়ে গেছো, মানে এইটা এমন ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, বেগের সমীকরণ পাইলাম। অন্যভাবে আমি যদি ত্বরণের সমীকরণ বের করতে চাই তাহলে বেগ যে সমীকরণটা আছে সেটাকে আমি টি এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করবো। তাহলে কি দাঁড়াবে? মাইনাস কসকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন ওমেগা টি, আবার ওমেগা টি করলে ওমেগা বাইরে আসবে, তাহলে এ ওমেগা স্কোয়ার, যেখান থেকে আমরা লিখতে পারি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টির পরিবর্তে আমরা এক্স লিখতে পারি। এটা হলো ত্বরণের সমীকরণ। এখান থেকেও প্রশ্ন হয়। তো এটাকে আবার অনেকে এভাবে লিখে, এ না লিখে এভাবে লিখে রাখে অনেক সময়, যে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার। তার মানে সরণকে দুইবার অন্তরীকরণ করলাম, তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। ওটাকে এই পাশে নিয়ে আসো, ওমেগা স্কোয়ার এক্স। এটাকে বলা হয় আমাদের সরল সন্ধিতে স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ। আচ্ছা, এখন আমি তো এই সমীকরণে কাজ করছি, তোমাকে প্রশ্নে অন্য কোনো সমীকরণ দিতে পারে, ঠিক আছে, দিয়ে বলবে এর বেগ কত, এর ত্বরণ কত, তাহলে অন্তরীকরণ করে বের করতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আসো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এদের তো সমীকরণগুলো আমরা পাইলাম, সরণ বেগ ত্বরণ। তো বেগের এই সমীকরণটাকে না আরেকটা ইকুয়েশন দিয়ে লেখা হয় ওমেগা
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভি সমান এটা ব্যবহার করলেও হয়ে যায়। আচ্ছা, ইপি এটাকে বলা হয় সরল দোলকের বিভব শক্তি, মানে সরল দোলক বলে ভুল হবে, সরল ছন্দিতে স্পন্দন দিচ্ছে যে কণাটা তার বিভব শক্তি। এটা আমরা জানি যে হাফ কে এক্স স্কোয়ার। এখানে কেটাকে বলা হয় বল ধ্রুবক, এক্স হচ্ছে কোন সরণ অবস্থায় তুমি বিভব শক্তি বের করছো। গতিশক্তি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে পারে, অথবা হাফ এম ভি স্কোয়ার হতে পারে। কণার ভর আর কণার বেগ, তার কণাটার গতিশক্তি পাবা। আর যদি বলে টোটাল এনার্জি, তাহলে এই দুটো যোগফল হাফ কে এ স্কোয়ার। তাহলে সরল ছন্দিতে স্পন্দন দিচ্ছে এমন কণার বিভব শক্তি বের করতে হলে এই সূত্র ব্যবহার করতে হবে তোমাকে, গতিশক্তি বের করতে হলে এই সূত্র ব্যবহার করতে হবে তোমাকে, আর মোট শক্তি বের করতে হলে এই সূত্র। খেয়াল করো, একটা কণা সে সরল ছন্দিতে স্পন্দন দিচ্ছে, উঠছে নামছে, অথবা সে এভাবেও কাজটা করতে পারে। তো প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি কিন্তু ফিক্সড, মোট শক্তি কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। এখানে কে সমান অনেক সময় আমরা এফ ভাগ এক্স লিখি, অনেক সময় আমরা এম ওমেগা স্কোয়ার লিখি, এগুলো তো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বল ধ্রুবকের সূত্র। তাহলে এখানে আমরা কয়টা সূত্র পাইলাম? মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ভি ম্যাক্স সমান ওমেগা এ, তারপরে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এগুলো বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি। এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, আমরা তো প্রশ্ন সলভ করবো তখন দেখবো। তো যাই হোক, আরেকটা জিনিস দেখো, আমি কি বলে তোমাকে এটা কার্ভ করে দেখাবো, মানে জিনিসটা আমি কার্ভ করে দেখাবো, কিন্তু বাস্তবে কিন্তু কার্ভ হইলে সে সরল ছন্দিতে স্পন্দন হবে না, আবার 4 ডিগ্রির বেশি হইলেও কিন্তু সে সরল ছন্দিতে স্পন্দন হচ্ছে না। বাট আমি বোঝানোর খাতিরে এটা কার্ভ করে নিলাম। আচ্ছা, তো এটাকে নাম দিছি কি আমরা? সাম্য অবস্থা। সাম্য অবস্থা, এটাকে নাম দিছি আমরা বিস্তার বিন্দু। তাহলে আমরা যখন কোনো কণাকে এভাবে দুলাবো, সে সর্বোচ্চ এখানে যাবে, এর উপরে আর উঠবে না, আর সাম্য অবস্থান এখানে। তো সাম্য অবস্থানের বেলায় এটাকে আমরা ধরি সরণটা হবে 0, আর বিস্তার পয়েন্টে আমার সরণটা হবে এ। এই পয়েন্টে বেগটা হবে ম্যাক্সিমাম ওমেগা এ। এক্ষেত্রে বেগ যেহেতু ম্যাক্সিমাম, আমাদের কাইনেটিক এনার্জিটাও কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে। এগুলো কিন্তু এমসিকিউ, যে সাম্য অবস্থায় গতিশক্তি কেমন হয়? সাম্য অবস্থায় গতিশক্তি ম্যাক্সিমাম হয়। তো সেই ম্যাক্সিমাম মানটা কত? হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি কত? যে জায়গায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সেখানে মাস্ট বি পটেনশিয়াল এনার্জি আমার মিনিমাম হচ্ছে। তাহলে মিনিমাম, তো মিনিমাম বলতে এখানে 0 ধরা হয়। মানে বিষয়টা হচ্ছে আমরা এর সাপেক্ষে হিসাব শুরু করছি, এই সাপেক্ষটা হচ্ছে 0 পয়েন্ট, সো এখানকার বিভব শক্তি আমরা 0 ধরে হিসাব করছি। যদিও এই যে সরল দোলকটা দুলছে, সে কিন্তু সারফেস থেকে উপরে, তার একটা বিভব শক্তি আছে, বাট আমরা ওর বিভব শক্তিটাকে 0 ধরে, মানে আমরা ধরে নিচ্ছি এই জায়গায় বিভব শক্তি 0, এটার সাপেক্ষে বাকি আলোচনাগুলো করছি। আচ্ছা, এখানকার ত্বরণ কত? ত্বরণ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। তো এক্স এর মানে যদি 0 হয়ে যায়, তো ত্বরণ কি হয়ে যাবে? 0। এটাকে বলা হয় মিনিমাম। তাহলে খেয়াল করো, সাম্য অবস্থানে ম্যাক্সিমাম কি কি হলো? ম্যাক্সিমাম হলো বেগ আর গতিশক্তি। মিনিমাম কি কি হলো? সরণটা সর্বনিম্ন হলো, পটেনশিয়াল সর্বনিম্ন হলো, এবং ত্বরণটা সর্বনিম্ন হলো। এবার আসো বিস্তার পয়েন্টে। বিস্তার পয়েন্টে আমার বেগ কত হবে? বেগটা হবে মিনিমাম, কারণ এক্স এর মান যদি আমার এ হয়, খেয়াল করো, এক্স এর মান যদি এ হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। বেগ 0 মানে কাইনেটিক এনার্জি আমার 0, দ্যাট মিনস মিনিমাম। পটেনশিয়াল, কাইনেটিক মিনিমাম মানে পটেনশিয়াল ম্যাক্সিমাম হবে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, এখানে এক্সেলারেশন কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটাকে আমরা ম্যাক্সিমাম বলবো। তো এখান থেকে আমরা আরেকটা তথ্য পাচ্ছি
যে আমাদের টোটাল এনার্জি যেটা, সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আর মজার বিষয় হচ্ছে এই ক্ষেত্রে পটেনশিয়ালের ম্যাক্সিমাম মান, কাইনেটিকের ম্যাক্সিমাম মান এবং টোটাল এনার্জি সবগুলোর মান কিন্তু সেম, আচ্ছা, তো এই যে চার্টটা, এখান থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, এটা ভালো করে পড়ে রাখবা। এখন আদার্স এই টপিকের উপর যা যা আছে আমরা প্রশ্ন সলভ করতে করতে শিখবো। ওকে ফাইন, চলো। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে একটা দিবসের সময় ব্যাপ্তি কেমন হবে? দেখো, এতক্ষণ থেকে যা পড়লাম তার সাথে কিন্তু কোনো কাহিনী নেই, ঠিক আছে? তো বিষয় হচ্ছে বায়ুমণ্ডল যদি মানে পৃথিবী যে ঘুরছে, 24 ঘন্টা লাগছে একবার ঘুরে আসতে, 24 ঘন্টা যাচ্ছে, তারপর সে এক পাক দিচ্ছে। তো বায়ুমণ্ডল তো একটা ঘর্ষণ টাইপের বাধা দিচ্ছে। অ্যাকচুয়ালি ঘর্ষণ বলা ভুল হবে, বাট বাধাটা কিন্তু ঘর্ষণ টাইপের। ধরো একটা বড় বিল্ডিং আছে, তো বিল্ডিংটা মানে পৃথিবী ঘুরছে মানে কি সবগুলো শুদ্ধ তো ঘুরবে। তো ঘোরার সময় এই যে বায়ু যেটা আছে, বায়ুমণ্ডল যেটা আছে, এখানে তো সে বাধা পাচ্ছে, যার কারণে তার স্পিডটা কি কম। এখন বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে দ্রুত ঘুরতে পারতো, তখন 24 ঘন্টা লাগতো না, হয়তো 5-6 ঘন্টা দিয়ে ঘুরে আসতো হয়তো বা। তাহলে সেক্ষেত্রে আমরা কি একদিন পাইতাম 24 ঘন্টার কম সময়ে। তো এখানে বলছে পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটা দিবসের সময়ের ব্যাপ্তি কেমন হবে? আমরা অবশ্যই বলবো যে হ্রাস পাবে, কম সময়ের মধ্যে দিন পার হয়ে যাবে। আচ্ছা, ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য যদি কমে মিনিটের কাঁটা, খেয়াল করো এখানে হয়তো বা রৈখিক বেগ কৌণিক বেগ চাইবে তোমার কাছ থেকে। তো কৌণিক বেগ বের করার সূত্র হলো 2π/t, এটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছি, 2π/t। আর রৈখিক বেগ বের করার সূত্র 2πr/t বলতে পারো, অথবা আর ওমেগাও তুমি চাইলে বলতে পারো। তো খেয়াল করো মিনিটের কাঁটা এর কৌণিক বেগ ডিপেন্ড করছে পর্যায়কালের উপরে। তো একটা কাঁটা যখন ঘুরে আসে, এর পর্যায়কাল প্রত্যেকটা পয়েন্টের সেম, এই পয়েন্ট সব পয়েন্টের পর্যায়কাল কিন্তু সেম, সবাই একসাথে ঘুরে আসছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যার সাপেক্ষে ঘুরছে সেই বিন্দু থেকে সমান সমান দূরত্বে না, যার কারণে ব্যাসার্ধ আলাদা আলাদা হয়। তো কৌণিক বেগ যেটা, সেটা ডিপেন্ড করে টাইমের উপরে, পর্যায়কালের উপরে। পর্যায়কাল সবার সমান, তাহলে তুমি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য কম করো বেশি করো, কৌণিক বেগে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু রৈখিক বেগ এটা আবার ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। যেহেতু ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করে, তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট সমান দূরত্বে নাই, সো কি হবে? ভি চেঞ্জ হবে। তাহলে কৌণিক বেগ সেম থাকবে, দৈর্ঘ্য যদি কমে যায়, আর যদি কমে যায়, ভি কমে যাবে। তাহলে রৈখিক বেগ কমে, না কৌণিক বেগ স্থির থাকে, কোথায় লেখা যাবে? কৌণিক বেগ স্থির থাকে, রৈখিক বেগ কমে, এটা হলো সত্য কথা। আচ্ছা, নেক্সট। সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণের সমীকরণ এত আর এত, এদের মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা, খেয়াল করো আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, x = a sin ω t, আরেকটা হচ্ছে x2 = a cos ω t। তো দুইজনের মধ্যে যদি আমরা ডিফারেন্স করতে চাই, তো দুইজনের মধ্যে যদি আমরা একটা ডিফারেন্স করতে চাই, যে তাহলে দুইজন কিন্তু সেম টাইপের চেহারায় নিয়ে আসতে হবে, তারপর আমরা কম্পেয়ার করব। তো এর মধ্যে আছে সাইন চেহারা, এর মধ্যে আছে কস চেহারা। তো এটাকে আমরা একটু সরাই নিয়ে গিয়ে এভাবে সাজাই, সাইন। তো এরকম যদি করতে চাই তাহলে এর সাথে π/2 যোগ করতে হবে। এটা কোয়াড্রেন্ট সিস্টেমে তোমরা জানো যে সাইনের সাথে π/2 থাকবে, সেটা অ্যাকচুয়ালি কস। তাহলে এবার দেখো, এও সাইন রিলেটেড। তো এই যে পুরো অংশটা মনে রাখবা, এই পুরো অংশটা সাইনের পরে যে অংশটা থাকে, এই পুরো অংশটাকে এই কণার দশা বলে। এই পুরোটার নাম কি? দশা। মানে পুরো অংশটার নাম দিছি আমরা দশা।
দেখো যদি যদি আমাদের বস্তুটা মানে ববটা যাকে ঝুলাই রাখছো, একটা সুতা দিয়ে বেঁধে ঝুলাইছো, এটা যদি গোলাকার হয় তাহলে এখান থেকে এতটুকু এটাকে বলবো আমরা সুতার দৈর্ঘ্য। কিন্তু এই যে বস্তুটা যে ববটা তুমি ঝুলাইছো ওর ভর কেন্দ্র কিন্তু এখানে, তাহলে এল হবে এই সুতার দৈর্ঘ্য প্লাস এই ববটার ব্যাসার্ধ। তাহলে এল সমান সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তুমি যদি অন্য কোনো শেপের বস্তুকে ঝুলাই দাও তোমাকে সেখানেও খুঁজে বের করতে হবে ভর কেন্দ্রটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার এল। তাহলে এখানেও সুতার দৈর্ঘ্য প্লাস এটা যদি এইচ হয় তাহলে h/2। তাহলে যখন যে রকম বব ঝুলবে তোমাকে খেয়াল রাখতে হবে ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধটা। তো এক্ষেত্রে আমাকে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো এই সরল দোলক যে দুলছে এ কিন্তু এই সূত্র মেনে দুলবে, L/G। আমাদের সরল দোলক সিম্পল হারমোনিক মোশন যদি দেয় এক্ষেত্রে অবশ্যই সেটা 4 ডিগ্রির মধ্যে তোমাকে দুলাইতে হবে। এর আগে আমরা দেখেছিলাম যে একটা সরল দোলক কিন্তু কার্ভ হয়ে যেতে পারে, তো বেশি কোণে দুলাইলে তখন কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশন পাবো না। তো সিম্পল হারমোনিক মোশন পাওয়ার জন্য এটা আমাদেরকে কি করতে হবে 4 ডিগ্রি কোণের মধ্যে দুলাইতে হবে। তো 4 ডিগ্রি কোণের মধ্যে যদি আমরা দুলাই তাহলে সরল দোলক এই সূত্র মেনে চলবে এবং তার দোলনকাল হবে এটা। তো এক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে একটা সরল দোলককে তুমি যদি একটু সাইডে সরাই নিয়ে যাও, থেটা কোণে সরাই নিয়ে যাও, তাহলে এই সরল দোলকটা তার পজিশন থেকে একটু হইলেও উপরে উঠছে, বা এটাকে আসলে এভাবে আমরা উপরে ওঠা বলছি কিন্তু বাস্তবে এটা উপরে ওঠার বিষয় না, এটা হচ্ছে তার মধ্যে একটা স্থিতিশক্তি জমার বিষয়। কারণ তুমি স্প্রিংকে যখন দুলাচ্ছ বা কোনো সরল চলন্ত স্পন্দন যে দিচ্ছে তার মধ্যে একটা বিভব শক্তি জমছে, তো সেটাকে আমরা এর সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। তো যদি তুমি তাকে থেটা কোণ পরিমাণ সরায় দাও তাহলে এর মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা জমবে সেটার সূত্র হচ্ছে mgl 1 - cos θ। যে কোনো সরল দোলককে তুমি থেটা কোণে সরাইলেই তার মধ্যে এই পরিমাণ পটেনশিয়াল এনার্জি জমবে। তো সরল দোলক থেকে এইটুক জিনিস যদি তুমি মনে রাখো, ঠিক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা তারপর এটা, এই দুটো দিয়ে দেখবা বেশি সূত্র আসবে। বলবে যে জি এর মান 0, টি কত, এল এর মান বাড়াইলাম টি কত হবে, এটা 4 গুণ করলাম এটা কত গুণ হবে। আমরা একটু পরে ম্যাথ সলভ করবো তখন দেখতে পাবা। তো ম্যাক্সিমাম প্রশ্ন হবে এখান থেকে। আচ্ছা, তো যাই হোক আমরা বাকি যে বিষয়গুলো সরল দোলকের এটা আমরা প্রশ্ন সলভ করতে করতে শিখবো। একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াচ্ছ। কাকে বাড়াচ্ছ? দোলনকালকে 50% বাড়াচ্ছ। তাহলে নতুন দোলনকাল কত হবে? আগে কিছু একটা ছিল প্লাস তুমি 50% বাড়াই দিচ্ছ। তাহলে T1 যদি কমন নিই 1 + 50% মানে 0.5, তাহলে T1 × 1.5। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন চাচ্ছে। তাহলে আমরা জানি টি সমানুপাতিক √L। তাহলে T2/T1 L2/L1, এখানে √, দিলাম অথবা এখানে স্কোয়ার দিলেও হতো। তাহলে T2 মানে কি T1 × 1.5/T1, এ পাশে স্কোয়ার করলাম L2/L1। তাহলে T1 কেটে গেল, 1.5 স্কোয়ার মানে 2.25 L2/L1। তাহলে L2 সমান 2.25 L1। তাহলে যদি আমরা 50% বাড়াই তাহলে কার্যকরী দৈর্ঘ্য এত গুণ হবে। বাট ওরা বলেছে দৈর্ঘ্যের পরিবর্তন কত। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো? তাহলে পরিবর্তন কিভাবে বের করে? পরিবর্তন বের করে ΔL, L2 - L1। তাহলে এখান থেকে যদি আমরা L1 বাদ দিই হয়ে যাবে 1.25 L1। তার মানে 1.25 মানে 125%। ঠিক আছে, 1.25 মানে হলো 125%, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ চলে আসলো। আচ্ছা, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন করে ভিন্ন ভিন্ন
এল এর জন্য, এটা এল, ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলকের দোলনকাল টি পরিমাপ করলো। এবার সে টি স্কোয়ারকে ওয়াই অ্যাক্সিস এইদিকে রাখলো টি স্কোয়ার, আর এলকে রাখলো এখানে, এল বলতে এখানে কার্যকর দৈর্ঘ্য বোঝাচ্ছে, এলকে রাখলো এক্স অক্ষের দিকে এবং ঢাল বের করলো এস। তো এর তো একটা গ্রাফ হবে, আমরা জানি যে টি সমানুপাতিক রুট ওভার এল বা টি স্কোয়ার সমানুপাতিক এল। তো পুরা টি স্কোয়ার আর এল এরা কিন্তু সমানুপাতিক, তাহলে গ্রাফটা অবশ্যই এরকম হবে। তো এই গ্রাফের ঢাল বের করেছে, ঢালটা এস বলেছে ওরা, তাহলে ঢালটা বের করেছে। আমাদের মতে ঢাল কত, আমি তোমাদেরকে বলেছিলাম এরকম কোনো গ্রাফ দিয়ে যদি ঢাল বের করতে বলে তাহলে আমরা লম্ব বাই ভূমি করে দিব, টি স্কোয়ার বাই এল। তাহলে টি স্কোয়ার বাই এল যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের ঢাল বের হয়ে যায়। আচ্ছা, জি এর মান কত আমরা কি জানি, আমরা জানি টি সমান 2 পাই এল বাই জি। তাহলে রুট ওভার আছে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে টি স্কোয়ার বাই এল 4 পাই স্কোয়ার বাই জি। মজার বিষয় হচ্ছে ওরা এই গ্রাফে যে ঢাল পাইছিল সেটা পেয়েছিল এস, আর এস মানে কি আমরা অলরেডি পেয়ে গেছি, তো এটাকে আমরা বলতে পারি এস। তাহলে এখান থেকে বলা যায় জি সমান 4 পাই স্কোয়ার বাই এস। তাহলে 4 পাই স্কোয়ার বাই এস। তাহলে খেয়াল করছো একটা প্রশ্ন সলভ করার জন্য কত দিকের নলেজ লাগছে, এক সূত্র জানা লাগছে, দ্বিতীয়ত ঢাল জানা লাগছে, দ্বিতীয়ত গ্রাফের কনসেপ্ট জানা লাগছে। আচ্ছা, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, তাহলে একটা দৈর্ঘ্য আর একটার দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলক মানে যে L2, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল, প্রথমটির দোলনকাল কত? এত সিম্পল ম্যাথ, T2 বাই T1 L2 বাই L1, শুধু মানগুলো বসাবো। T2 মানে হচ্ছে 3, T1 মানে বের করব, L2 দেখো L2 থাকলো, L1 মানে হচ্ছে 2, L2 1/√2, তাহলে কোনাগুনি গুণ করে দাও, T1 সমান 3√2। এখন 3√2 মান কত হবে? তাহলে 3 × 1.4 বলতে পারি আমরা। তাহলে 1.4 3 4 12, 3 4 12, 4.2 এর মতো হচ্ছে অ্যান্সার। তাহলে 4.24, এই যে 4.24। আচ্ছা, নেক্সট, সরল দোলকের বিস্তার 4 ডিগ্রির যদি বেশি হয়, 4 ডিগ্রি বেশি কি হবে? 4 ডিগ্রি বেশি হলে দোলনকাল বাড়বে কমবে স্থির থাকবে? এই যে সরল দোল গতি সম্পন্ন হবে না, মানে সে দুলবে বাট সে সরল ছন্দিতে স্পন্দন হবে না। আচ্ছা, এই জন্য বলতে সরল দোল গতি সম্পন্ন হবে না। একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলো, পর্যায়কাল কি হবে? পর্যায়কাল হচ্ছে T সমান 2 পাই L বাই জি। এখানে এই সূত্রে কোনো বিস্তার নাই, সরল দোলক মানে ওর পর্যায়কাল বিস্তারের উপর নির্ভর করে না। তাহলে বিস্তার কই সমান হবে? তাহলে বিস্তার দ্বিগুণ করো 3 গুণ করো, বিস্তারের সাথে দোলনকালের মানে দোলকের পর্যায়কালের বা দোলনকালের কোনো সম্পর্ক নাই, সমানই হবে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, দোলকটি মিনিটে 25 বার দোল দেয়, তার দৈর্ঘ্য কত? হ্যাঁ, কেমন হয়ে গেল? এটা মনে হয় সুতার দৈর্ঘ্য বলেছে। আচ্ছা, সরি ভুল বললাম। একটি সেকেন্ড দোলক একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার, তার মানে যখন দোলনকাল 2 সেকেন্ড, সেকেন্ড দোলক কাকে বলে? যার দোলনকাল 2 সেকেন্ড, তার এল হচ্ছে 1 মিটার। মানে কম্পেয়ার করতে বলেছে, যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয়, তাহলে দোলনকাল কত? আমরা দোলনকাল জানি T/N, তাহলে মিনিটে 25 বার দোল দেয়, তাহলে এর দৈর্ঘ্য কত? এখন তোমাদের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই আমরা তো ডিরেক্ট এই সূত্র দিয়ে করে ফেলতে পারি, T সমান 2 পাই L বাই
জি, এটা দিয়ে তো করে ফেলতে পারি। টি এর মান দেওয়া আছে, জি 9.8, এল এর মান বসাই দেব। কিন্তু না, বিষয়টা হচ্ছে এটা কোন জায়গায় গবেষণা হয়েছে, এটা কি ভূপৃষ্ঠে গবেষণা হয়েছে, উচ্চতায় হয়েছে, গভীরতায় হয়েছে, কোনো পজিশন বলা নাই। যদি এই প্রথম লাইনটা না থাকতো সেক্ষেত্রে আমরা ধরে নিয়ে ভূপৃষ্ঠ ধরে নিয়ে অঙ্ক করে ফেলতাম এই সূত্র দিয়ে। কিন্তু যেহেতু ওরা প্রথম লাইন দিয়েছে যে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার, তার মানে তারা এমন একটা জায়গায় গেছে যেখানে জি এর মান 9.8 নাও হতে পারে। এজন্য আমাকে এই দুটো কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে সূত্র কি? সূত্র আমরা জানি T2/T1 L2/L1 রুট ওভার T2 মানে কত? 60/25, T1 কত? 2, L2/L1, তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 50 রুট ওভার L2। তাহলে L2 সমান 0 কেটে দিলাম, স্কোয়ার করে নাও 36/25। তাহলে 1.44 হবে না 1.21 হবে? একটু আমরা মনে মনে ভাগটা করে নিই। 25 বাকি থাকলো 11, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 4×25 100, 4×25 100, তাহলে 1.44। এই ছোটোখাটো মানে ভাগটাগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটি সরলদোলকের দৈর্ঘ্য এল, দোলনকাল অর্ধেক করতে চাই আমি, দৈর্ঘ্য কত হতে হবে? তাহলে দোলনকাল যদি অর্ধেক করতে চাই, টি সমানুপাতিক রুট ওভার এল বা টি স্কোয়ার সমানুপাতিক এল, আমরা এখান থেকে অঙ্ক অ্যান্সার বের করবো। তাহলে কার মান বের করতে হবে? এল এর। তো এলকে ফাঁকা করে দিলাম, টিকে অর্ধেক করেছ, তাহলে 1/4 গুণ হবে, তাহলে L/4 গুণ হবে। মানে যাকে যত গুণ করবো তার জায়গায় মান বসাই দেবো, ঝামেলা শেষ। সরল দোলকের সূত্র মেনে চলে না যখন দোলকের অবস্থান, সরল দোলকের সূত্র মানে না, সমবেগ, পৃথিবীর কেন্দ্র, এই যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি মেনে চলে না কখন? 4 ডিগ্রির যদি বেশি না হয়, মানে তো কৌণিক বিস্তার 4 ডিগ্রির যদি বেশি না হয় তাহলে সরলদোলকের সূত্র মেনে চলে, এটা সঠিক। পৃথিবীর কেন্দ্রে সমবেগে চলন্ত চন্দ্রপৃষ্ঠে, তাহলে এখানে সম্ভাব্য সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে তো সে মুভ করবে, ওখানে জি এর মান 0, তো সেক্ষেত্রে সে তো মুভই করছে না, ওখানে দুলছেই না। জি 0 মানে কি? টি সমান 2πL/0 পৃথিবীর কেন্দ্রে, তাহলে টি এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, মানে অসীম বা অসংজ্ঞায়িত বলা যায়। মানে তাহলে ও ক্ষেত্রে সে মানছে না। তাহলে চন্দ্রপৃষ্ঠে সরলদোলক ঠিক আছে, চলবে। সমবেগে চলন্ত লিফট চলবে। কৌণিক বিস্তার 4-এর বেশি না হলে, এটাই তো আমরা চাই যে 4-এর বেশি না হোক, তাহলে এখানেও সরলদোলকের সূত্র মেনে চলবে। তাহলে মানবে না কোথায়? পৃথিবীর কেন্দ্রে। কোনটিতে সরলদোলক ব্যবহৃত হয় না? সরলদোলকের ব্যবহার বিভিন্ন জায়গায় আছে। একটা হলো পাহাড়ের উচ্চতায় আমরা ব্যবহার করি, খনির গভীরতায় বের করি। তো এখানে একটা বিষয় তোমাদের আলোচনা করি যে ধরো পাহাড়ের উচ্চতা সেকেন্ড দোলকের সাহায্যে বের করা যায়। সূত্র হচ্ছে R+H/R। এখান থেকে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি। এখানে H হচ্ছে পাহাড়ের উচ্চতা। আবার এখান থেকে আমরা ঘড়ি স্লো নাকি ফাস্ট এটাও বের করতে পারি এই সূত্র দিয়ে। আর গভীরতার বেলায়, গভীরতার দোলনকাল TD যদি হয় সেক্ষেত্রে R/R-D, এটা সমান লেখা যায় T/T-X। ভূপৃষ্ঠ থেকে আমি উপরে যাই বা নিচে যাই, ঘড়ি স্লোই হবে সবসময়, এই জন্য মাইনাস ব্যবহার করছি। কখনো যদি ঘড়ি ফাস্ট চলে সেক্ষেত্রে প্লাস ব্যবহার হবে। তো এই সূত্র ব্যবহার করা হয় পাহাড়ের উচ্চতা বের করার জন্য। পাহাড়ের উচ্চতা বের করার জন্য এটা ব্যবহার করা হয় গভীরতা নির্ণয় করার জন্য। গভীরতা নির্ণয় করার জন্য। আচ্ছা, সুন্দর করে দিই, এটা ব্যবহার করা হয় গভীরতা নির্ণয়ের জন্য। আর পরের যে অংশটা, এটা হচ্ছে ঘড়ি কত সেকেন্ডে
কত সেকেন্ড ফাস্ট গেল বা স্লো গেল সেটা। তাহলে এখানে এইচ কি, এইচ হচ্ছে পাহাড়ের উচ্চতা, এখানে ডি কি গভীরতা, টি সময়ে এ এক্স সেকেন্ড স্লো যায়। তাহলে আমরা এই সরল দোলক ব্যবহার করে পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা এগুলো মাপতে পারি। তো সময় পরিমাপ করতে পারি, পাহাড়ের উচ্চতা মাপতে পারি, অভিকর্ষ ত্বরণ মাপতে পারি, কিন্তু শক্তির পরিমাপ আমরা করতে পারি না কোনো জায়গায়। কার শক্তি মাপবো আমরা? একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিলে তরল ফোটায় ফোটায় পড়তে থাকবে। আচ্ছা, ধরো একটা বব, এটা পানি পূর্ণ আছে, তো যদি পানি পূর্ণ থাকে এক্ষেত্রে ভর কেন্দ্র হচ্ছে এখানে, কিন্তু যখন পানিগুলো আস্তে আস্তে পড়ে যাবে উপরের দিক খালি হবে। উপরের দিক যদি খালি হয় তাহলে ভর কেন্দ্র নিচে নেমে আসবে। ভর কেন্দ্র যদি নিচে নামে তাহলে আমাদের এল এর মান কিন্তু বেড়ে যাবে। তাহলে প্রথমে এল বাড়বে আর টি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, টি বাড়বে। এখন পানি যখন পড়া শেষ তখন ভর কেন্দ্র আবার উপরে উঠে যাবে নিচ থেকে, তখন পরে এল কমবে, টিও কমবে। তাহলে টি বাড়ছে মানে কি সময় বেশি লাগছে, স্লো হয়ে যাচ্ছে, আর টি কম মানে কি কম সময় লাগছে। তাহলে প্রথমে কি হবে, ধীরে চলবে, পরে দ্রুত চলবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঘড়ির হাত ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত? তো মূলত এই বিষয়গুলো আমরা চ্যাপ্টার 4-এ পড়ে ফেলেছি, আবার দেখাচ্ছি। কম্পাঙ্ক মানে এফ, এফ মানে হলো 1/t। যেহেতু মিনিটের কাটা বলেছে, মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে এত হার্স। তো এই মানগুলো তোমরা ক্যালকুলেটরে বের করবা, সেকেন্ডের কাটার, মিনিটের কাটার, ঘন্টার কাটার দিয়ে কম্পাঙ্কগুলো মুখস্থ করে রাখবা। মাঝে মাঝে দেয়, কালে ভদ্রে দেয়, এটার অ্যান্সার মেবি এটা হবে, আমার এক্সাক্ট মনে নেই। তো তোমরা এটা বের করবা, ক্যালকুলেটর দিয়ে বের করে মুখস্থ করে রাখবা, যাতে পরীক্ষার হলে তোমার বের করতে আর সমস্যা না হয়। 300 গ্রাম ভরের একটি বল সরল ছন্দিত গতিশীল সাম্যাবস্থান হতে বস্তু যখন এত সরণ হয়, আচ্ছা, তখন এর ওপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান কত? প্রত্যয়নী বলের মান দিয়ে রেখেছে, দোলনকাল কত? আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি এফ সমান এম এ। তাহলে এফ দেওয়াই আছে মান এখানে, এ মানে ওমেগা স্কোয়ার এক্স, আমরা মাইনাসটা অ্যাভয়েড করছি কারণ প্রত্যয়নী বল তো বলে দিচ্ছি। তাহলে এফ এম 2π/t স্কোয়ার এক্স। তাহলে এফ এর মান কত? 0.24, এম এর মান হচ্ছে 0.3, 300 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলাম, কেজি হয়ে গেল 2π/t স্কোয়ার ইন্টু এক্স। এক্স এর মান কত? 0.2। তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশনটা একটু দেখো। 0.24 মানে কি 24/100, 0.3 মানে কি 3/10, এখানে এটা এভাবে থাকুক, এটা চিন্তা পরে করছি, স্কোয়ার। 0.2 মানে কি 2/10, তাহলে 0 0 0 0, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে 2 3 মিলে 4 6 24। এবার আমরা দুই পাশে রুট করবো, এ পাশে 4 আছে, এ পাশে এটা আছে, দুই পাশে রুট করো। তাহলে এ পাশে রুট করলে হচ্ছে 2, ও পাশে হচ্ছে 2π/t, 2 2 কাটা, t সমান পাই, তার মানে 3.14 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো যে মহাকাশে একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হবে? তো t সমান 2πL/g। এখানে মহাকাশ কথাটা ব্যবহার করেছে, মহাকাশ মানে বোঝানো হচ্ছে তোমাকে যেখানে গ্র্যাভিটি নেই। তো এরকম জায়গাতে তো অভিকর্ষ ত্বরণ 0 হবে, অভিকর্ষ ত্বরণ থাকার কোনো অপশন নাই। তাহলে 0টা আসতেছে আবার নিচে ভাগ আকারে,
সামথিং ভাগ 0 মানে অসীম, সেটা অ্যান্সারটা দেবো আমরা অসীম। আচ্ছা, সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করতে চাই, আমরা জানি টি সমান 2πL/g। এটাকে যদি দ্বিগুণ করতে চাই তাহলে এটাকে 4 গুণ করতে হবে, অথবা এটাকে 1/4 করতে হবে। এটাকে যদি 4 করি √4 2 হয়ে যাবে। তাহলে সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করার জন্য দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে না, দ্বিগুণ করলে হবে না। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দিই তাহলে এল এর জায়গায় 2 বসালে √2 হবে। এখানে আমাদের 4 বসানোর ব্যবস্থা করতে হবে, তাহলে রুট উঠে গিয়ে 2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য 4, এই যে দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। ভবের সাথে কোনো সম্পর্ক নাই, ভরের সাথে ভরের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এরপর দেখো 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক 1 মিনিটে 40 বার দোল দেয়। তাহলে এটা হচ্ছে ধর কার্যকরী দৈর্ঘ্য, 1 মিনিটে 40 বার দোল দেয়, তাহলে দোলনকাল কত? আমরা দোলনকালের সূত্র জানি, T/N, 1 মিনিটে 40 বার। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয় তাহলে 60 বার দুলতে কত সময় নেবে? তো আমরা কি জানি? আমরা জানি T2/T1 সমান L2/L1। যেহেতু এখানে ওরা কার্যকরী দৈর্ঘ্য দিয়ে সম্পর্ক দেখাইছে, আমরাও কার্যকরী দৈর্ঘ্য দিয়ে সম্পর্ক দেখাবো। তো T2 মানে কি? T2 মানে হচ্ছে T2/N2, আর এই T1 এর মান আমরা আগে বের করে রাখছি 60/40। L2 এর মান হচ্ছে 160, L1 হচ্ছে 40। এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। তাহলে T2/N2 এর মান হচ্ছে 60 ইন্টু 40/60, এটা হচ্ছে 4, তার মানে 2। আচ্ছা, অ্যান্সার কি দেওয়া আছে? 0 0 কেটে দাও, 2 3 2 3, তাহলে 3 3 90 গুণন 2, তাহলে T2 এর মান হচ্ছে 180। T2 এর মান হচ্ছে 180, এই যে 180 আছে। তাহলে মনে রাখবা দোলনকাল বের করার সূত্র হলো T সমান T/N, কত সময়ে কতবার ঘুরলো, আর কম্পাঙ্ক বের করার সূত্র হলো N/T, একক সময়ে কতবার ঘুরলো বা দুললো। একটি 10 মিটার দৈর্ঘ্যের স্কেল ভারকেন্দ্র বরাবর ঝুলাই দিছো। স্কেলটির একটি দোলন সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তার মানে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর ডাইরেক্ট ভারকেন্দ্র বরাবরই ঝুলাই দিছো, তাহলে আমাদের L/G, তাহলে পুরা L এর মানে হচ্ছে আমাদের 10, আমরা G এর মানও 10 ধরে হিসাব সুবিধা হবে। এটা তো 1 হয়ে গেল, 2 ইন্টু 3.14, তার মানে হচ্ছে 6.28। 6.28 মানে 6.3 আমরা লিখতে পারি। তো এই যে ভারকেন্দ্র বরাবর ঝুলাই দিছো, আমরা তো জানি যে ঝুলন বিন্দু থেকে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাই তো L, সেটার মান ডিরেক্ট দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, একটি সেকেন্ড দোলক কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছো, দোলনকাল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, আমি প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে এই কথাগুলো বলে আসতেছি যে এই টাইপের একটা ম্যাথ থাকতেই পারে, যে একজনের শতকরা পরিবর্তন দিয়ে আরেকজনের শতকরা পরিবর্তন বের করতে বলবে। তো এটা যদি আমরা বেসিক নিয়মে করতে যাই সেক্ষেত্রে অনেক টাইম ওয়েস্ট হবে। তো আমরা কি করব, এটাকে একটু শর্টকাটে করার চেষ্টা করব। খেয়াল করো, এখানে কার্যকরী দৈর্ঘ্যের বৃদ্ধি দিয়েছে, দোলনকালের বৃদ্ধি শতকরায় চেয়েছে। তো খেয়াল করো, টি সমানুপাতিক √L, সম্পর্কটাকে দেখো। টি এর সাথে এর সম্পর্ক কি? বর্গমূলের। এখন খুবই সিম্পল কনসেপ্ট, আমরা টি এর মান বের করবো, টিকে একদম সম্পূর্ণ ফাঁকা রাখলাম, √L। এল এর ঝামেলা কত? 1%। এল এর ঝামেলা করছো তুমি 1%। এল এর পাওয়ার কত? এখানে এল এর পাওয়ার কত আছে? রুট মানে কি? হাফ, তাহলে ইন্টু হাফ, তার মানে 0.5% হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমরা দেখি কোথায় 0.5%, এই যে 0.5% আছে। তাহলে যে অঙ্কে
তোমাকে বলবে এটার মান এতটুকু চেঞ্জ, শতকরা এতটুকু চেঞ্জ করলাম, তাহলে ওটা কতটুকু চেঞ্জ হবে। তাহলে এক্ষেত্রে আমরা আগে ওদের সম্পর্কটা দেখব, সম্পর্ক থেকে যার মান বের করতে বলবে তাকে আমরা সম্পূর্ণ ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পরে এ পাশে যা আসবে সেভাবে সাজাবো। এরপর দেখবো এল এর সমস্যা কয় পার্সেন্ট, 1%। এল এর পাওয়ার কত, এল এর পাওয়ার হচ্ছে √, তার মানে হাফ, তার মানে 0.5%। যে কোনো ম্যাথ এই টাইপের আসতেই পারে, শুধু পার্সেন্টেজকে পাওয়ার দ্বারা গুণ করলেই হয়ে যাবে। একটি সেকেন্ড দোলক, তার মানে দোলনকাল 2 সেকেন্ড, পৃথিবী পৃষ্ঠ হতে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিয়ে গেছো। ঘূর্ণায়মান মানে কৃত্রিম উপগ্রহ, যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরছে, দ্যাট মিনস সে এই দিকেও আসছে না, সে এই দিকেও যাচ্ছে না, সে বৃত্তাকার পথেই ঘুরছে। এটা তখনই সম্ভব যখন তার কেন্দ্রমুখী বলটা, আচ্ছা আমি আরো সহজ করে বলি, মানে যদি গ্র্যাভিটি কাজ করতো তাহলে তো এ চলে আসতো। এখানে কি গ্র্যাভিটি কাজ করছে? এখানে কিন্তু গ্র্যাভিটি কাজ করছে না, অভিকর্ষ ত্বরণ এখানে আসবে না, ওজন যেখানে নাই সেখানে জিও নাই। আর যেহেতু এরা বলছে ঘূর্ণায়মান, দ্যাট মিনস এটা ঘুরছে পৃথিবীর চারপাশ দিয়ে, যেহেতু সে ঘুরছে, ঘুরতে পারছে, তার মানে পৃথিবী তাকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারছে না। দ্যাট মিনস পৃথিবীর সাথে ওর ওজন কোনোভাবে মিনিমাইজ হয়ে গেছে, যে কোনোভাবে মিনিমাইজ হয়ে গেছে, তার মানে এখন আর কোনো ওজন নাই। যেহেতু ওজন নাই তার মানে জি 0, জি যদি 0 হয় তাহলে দোলনকাল হয়ে যাবে অসীম, এই যে অসীম। আচ্ছা, কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি না হলে, এটা স্বাভাবিক, 4 ডিগ্রি বেশি করা যাবে না। কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকাল ববের আকার, উপাদান, ভরের উপর নির্ভর করে না। এটা কিসের সূত্র? এটাকে বলি আমরা ভরের সূত্র, ঠিক আছে। আমাদের সরল দোলকের কয়টা সূত্র পড়ছিলাম? 4টা। খেয়াল করে দেখো, সরল দোলকের সূত্রগুলো আমরা 4টা পড়ছিলাম, তার মধ্যে একটা ছিল ভরের সূত্র। তার মানে দোলনকাল আমাদের আকার, উপাদান, ভর এদের উপর ডিপেন্ড করে না। সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে, সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে বেগ ম্যাক্সিমাম, ত্বরণ 0। কি চাইছে? গতিশক্তি 0 না, সাম্য অবস্থানে গতিশক্তি ম্যাক্সিমাম। এবার কি বলছে? স্থিতিশক্তি 0। আপাত দৃষ্টিতে এই প্রশ্নের আলোকে যেভাবে অপশন সাজাইছে, অ্যান্সার এটাই হয় যে স্থিতিশক্তি 0। কিন্তু বাস্তবে স্থিতিশক্তি 0 ব্যাপারটা এমন না, স্থিতিশক্তি সর্বনিম্ন, ঠিক আছে। যাই হোক, স্থিতিশক্তি 0 বলাটাও এক প্রকারের ভুলই বলবো। তো স্থিতিশক্তি 0, কিন্তু এখানে যেভাবে তারা উদ্দীপক দিয়েছে এটার বাইরে সঠিক অ্যান্সার আর নাই। তো আমরা আপাতত এটাই সঠিক ধরে নিই, স্থিতিস্থাপক 0। বাট তোমরা মনে রাখবা যে সাম্য অবস্থানে স্থিতিস্থাপক সর্বনিম্ন। আচ্ছা, কোনো সরল দোলককে নিরক্ষীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে আনলে, তুমি যখন নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলে আনবা, জি বাড়বে। যতই মেরুর দিকে যাওয়া যায় জি বাড়বে, আর জি বাড়লে দোলনকাল কমবে। দোলনকাল কি হবে? কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গমূলের। তাহলে যতই তুমি মেরুর দিকে আসবা ততই তোমার জি বাড়বে, আর জি বাড়লে তোমার টি কমবে। কোন দোলক ঘড়ির বেলায়, দোলক ঘড়ি মানে যে পেন্ডুলাম, যে দুলায় যেখানে টাইম নির্ণয় করা হয় সেটার কথা বলা হচ্ছে। দোলক ঘড়ির বেলায় গরমের দিন ধীরে চলবে, বিষুবরেখাতে মেরুতে আনছে। আচ্ছা, অনেকগুলো কথা বলছে, আমরা এক এক করে চেক করি। গরমের দিন ধীরে চলবে, গরমের দিনে কি হয়? গরমের দিনে যে কোনো জিনিসের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিক আমাদের টি বেড়ে যাবে, আর টি বেড়ে যাওয়া মানে ধীরে ধীরে চলবে। টি বাড়ছে মানে কি? ধীরে চলছে। এটাকে তো সঠিক মনে হচ্ছে প্রথম চান্সেই। আচ্ছা, বিষুবরেখা থেকে মেরু অঞ্চলে আনলে, বিষুব থেকে যদি আমরা মেরুতে যাই, জি এর মান, বিষুবরেখা থেকে মেরু অঞ্চলে আনলে ঘড়িটি ধীরে চলবে। আচ্ছা, বিষুব থেকে যখন তুমি মেরুতে যাচ্ছ তোমার জি বাড়ছে, জি বাড়লে কি হবে? টি কমবে। জি বাড়লে টি কমবে। টি কমছে মানে কি? সময় কম লাগছে দুলতে, তার মানে দ্রুত দুলছে। তাহলে এই কথাটা ভুল, ধীরে চলছে না, দ্রুত চলছে। বিষুবরেখাতে মেরু অঞ্চলে আনলে ঘড়িটি দ্রুত চলবে, এটা তো সঠিক। বিষুবরেখা হতে মেরু অঞ্চলে আনলে
ঘড়িটি কি হবে, দ্রুত চলবে। কারণ তুমি যত মেরুতে আসতেছো তোমার জি বাড়ছে, জি বাড়লে টি কমছে, আর টি কমছে মানে কি সময় কম লাগছে, সো দ্রুত মুভ করবে, এখন সে দ্রুত, এটাও সঠিক লাগছে। দৈর্ঘ্য বাড়ালে ঘড়ি দ্রুত চলবে, এল যদি বাড়ে তাহলে ঘড়ি দ্রুত চলবে না, ধীরে ধীরে চলবে, এল বাড়লে টি বাড়বে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার তো গরমের দিনে তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বাড়ালে। তাহলে এখানে আমরা দুইটা সঠিক অ্যান্সার পাচ্ছি। মেরু অঞ্চলে আরেকবার চেক করে নিই। মেরু অঞ্চলে আনলে ঘড়িটি দ্রুত চলবে, কথা সত্য। আচ্ছা, তো আমরা সঠিক অ্যান্সার দুইটা পাচ্ছি। নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 3 গুণ করেছ, পর্যায়কাল কেমন হবে? ববের ভরের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক নাই, অপরিবর্তিত থাকবে। সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে G0, পৃথিবীর কেন্দ্রে হচ্ছে G0, পৃথিবীর কেন্দ্রে যেহেতু G0, সো সেখানে দোলনকাল হয়ে যাবে অসীম, ইনফিনিটি, অসীম, ইনফিনিটি, সব গোলমাল পাকিয়ে দিয়েছে। আচ্ছা, দোলক ঘড়ি দ্রুত চলে কোথায়? দ্রুত চলবে কোথায়? দ্রুত চলার জন্য টি কম হইতে হবে, যেখানে এল কম অথবা যেখানে জি বেশি সেখানে আমাদের টি কম। তাহলে জি বেশি কোথায়? মেরু অঞ্চলে জি বেশি। পৃথিবী পৃষ্ঠের একটি সেকেন্ড দোলক পৃথিবীর চারদিকে ভ্রমণরত মহাকাশযানে নেওয়া হলো। স্বাভাবিক ভ্রমণরত মহাকাশ, একটু কেটে করলাম, ভ্রমণরত মহাকাশযানে জি এর মান আমরা 0 ধরি, তাহলে টিটা হচ্ছে আমাদের অসীম। কোনো দোলন ঘড়িকে কোনো খনিতে যদি নিয়ে যাও, ভূপৃষ্ঠ থেকে তুমি ওপরে যাও বা নিচে যাও, জি কমবে। ভালো করে মনে রাখবা, আমরা ভূপৃষ্ঠ থেকে ওপরে যাই বা নিচে যাই, জি কমবে। জি এর সর্বোচ্চ মান ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের মধ্যে আবার সর্বোচ্চ মান মেরুতে। যদি খনিতে নিয়ে যাই জি কমবে, জি যদি কমে, জি কমলে টি বাড়বে, টি বাড়বে মানে কি ধীরে ধীরে চলবে, এটাকে বলা হয় যে সময় হারাবে। দোলককে খনির ভেতর দিয়ে পাহাড়ের উপরে নিলে, পাহাড়ের উপরে যদি নাও জি কমছে, টি বাড়ছে, আর টি বাড়ছে মানে কি ধীরে ধীরে চলছে, সময় নষ্ট হচ্ছে, সময় হারাবে, ধীরে চলবে। আচ্ছা, সরল দোলকের তৃতীয় সূত্রটি কিসের সূত্র? তৃতীয় সূত্রটা হচ্ছে ভরের সূত্র। আচ্ছা ধরো, তৃতীয়টা ভরের না, প্রথমটা হচ্ছে আমাদের কি ছিল? প্রথমটা ছিল যে এল আর জি যদি সেম থাকে সবার দোলনকাল সেম হবে। দ্বিতীয়টা ছিল টি সমানুপাতিক √L। তৃতীয়টা ছিল টি সমানুপাতিক 1/√G। এটা অভিকর্ষ ত্বরণের, এটা হচ্ছে ত্বরণের বলা যায়। আর 4 নাম্বারটা হচ্ছে ভরের, এগুলো খেয়াল রাখা লাগবে। একটি সরল দোলকে গোলাকৃতির ফাঁপা পিণ্ড পানি দ্বারা পূর্ণ দোলনরত অবস্থায় একটি ছিদ্র দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। আচ্ছা, এটা আমরা করেছিলাম আগে, একবার রিভাইজ করে নিই। তাহলে ফোঁটায় ফোঁটায় যদি পানি পড়ে, ভরকেন্দ্র আস্তে আস্তে করে কি হবে, যতই পানি ফাঁকা হবে ভরকেন্দ্র নিচে নামবে, ভরকেন্দ্র নিচে নামছে মানে এল বাড়ছে, এল যদি বাড়ে তাহলে টি বাড়ে, টি বাড়ছে মানে ধীরে চলছে। তাহলে প্রথমে এল বাড়বে, টি বাড়বে, আমাদের ধীরে চলবে, এরপরে আবার ভরকেন্দ্র আগের জায়গায় চলে আসবে, তখন এলটা কমে যাবে, টি কমে যাবে, সময় কম লাগবে, তখন দ্রুত চলবে। তাহলে প্রথমে বাড়ে, দোলনকাল কি হয়, প্রথমে বাড়ে পরে আবার আগের মতো আসবে। সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর পর্যায়কাল। আচ্ছা, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, যে সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীতে পর্যায়কাল 365 দিন অপেক্ষা 6 ঘন্টা বেশি, 365 6 ঘন্টা কম। আচ্ছা, এটা তোমরা সুন্দর করে বের করে মুখস্থ করে রাখবা, এখানে বোঝানোর কিছু না, এটা মুখস্থ একটা তথ্য, কোনো কনসেপ্ট নাই।
আচ্ছা, সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 4 সেকেন্ড। কণার পর্যায়কাল 4 সেকেন্ড। আদি দশা হচ্ছে 0। কত সময় পর কণাটির সরণ বিস্তারের অর্ধেক হবে? সরণ বিস্তারের অর্ধেক হবে কখন? টাইম চাচ্ছে। তাহলে আমরা জানি এক্স সমান এ সাইন ওমেগা টি। আমি সাইন দিয়েই কাজ করছি, কারণ আমি তো আসলে জানি না যে আমাকে কোথা থেকে হিসাব শুরু করতে বলেছে, ওরা কিছুই বলে নাই। আমি সাম্যাবস্থান দিয়ে হিসাব শুরু করলাম। তাহলে সাইন ওমেগা টি ইকুয়াল টু হাফ, হাফ মানে সাইন 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে ওমেগা টি ইকুয়াল 30 ডিগ্রি না লিখে আমি π/6 লিখলাম। ওমেগা মানে 2π/t ইন্টু টি ইকুয়াল টু π/6, পাই আউট, পাই আউট, 6 দুগুণা 12, টি সমান t/12। আমাদের টি কথা ছিল 4 ছিল, তো 4/12 মানে 1/3, এই যে 1/3। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ যে প্রশ্ন খেয়াল করছো, কত সিম্পল প্রশ্ন দিচ্ছে, একদম ডিরেক্ট, কত বড় সাহস, মানে কিছুই নেই। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর কত সহজ প্রশ্ন চাও বলো? সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে কত? সেকেন্ড দোলক যাবে আসবে সময় লাগবে 2 সেকেন্ড। দোলনকাল, সেকেন্ড দোলক মানে দোলনকাল 2 সেকেন্ড, তাহলে যাইতে আসতে সময় লাগে 2 সেকেন্ড। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, তাহলে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ডে যাবে, 1 সেকেন্ডে আসবে। সো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলক মানে কি? দোলনকাল 2 সেকেন্ড। কত সিম্পল প্রশ্ন। তাহলে 1 পাই L/g 1 ভাগ স্কোয়ার করে দাও, L/g, L সমান g/পাই স্কোয়ার, g/পাই স্কোয়ার, এই যে g/পাই স্কোয়ার। আচ্ছা, সরল সন্ধিত গতি সংক্রান্ত লেখচিত্র। এই লেখচিত্র আমরা আগেও প্র্যাকটিস করছি, আজকে একটু দেখি। ধরো এটা যদি টি হয়, এটা যদি এল হয়, ঠিক আছে? এখানে টি এবং এল দুইটাই কিন্তু অল টাইম পজিটিভ মান। এল কখনো নেগেটিভ হয় না, টি কখনো নেগেটিভ হয় না। বর্গের সমানুপাতিক মানে পরাবৃত্ত। পরাবৃত্ত কীভাবে আঁকে? যার উপর স্কোয়ার 9 তাকে এইভাবে ঘিরে ফেলতে হয়। আচ্ছা, যদি বলে যে টি স্কোয়ার আর এল, পুরো টি স্কোয়ারের সাথে এল কী হচ্ছে? সমানুপাতিক। আবার তোমাকে যদি বলে যে টি এর সাথে জি এর সম্পর্ক কী, তাহলে অবশ্যই ব্যস্তানুপাতিক। এরকম তারা যে কোনো গ্রাফ দিতে পারে। তো দেখি কয়েকটা ওরা কী দিছে। এল এবং টি স্কোয়ার লেখচিত্রটি কেমন হবে? এল এবং টি স্কোয়ার, তাহলে আমাদের যদি একদিকে টি স্কোয়ার থাকে আর একদিকে এল থাকে, তাহলে অবশ্যই সমানুপাতিক হবে। তাহলে সরলরেখা হবে। সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ দেওয়া আছে, বেগ সময় লেখচিত্র। আচ্ছা, বেগ, সরণ থেকে তার আগে বেগে কনভার্ট করো। বেগ মানে কীভাবে? সরণকে অন্তরীকরণ করতে হবে। সরণকে যদি তুমি অন্তরীকরণ করো এ, সাইনকে অন্তরীকরণ করলে কস ওমেগা, তাহলে এ ওমেগা কস ওমেগা টি। তাহলে কসের গ্রাফ শুরু হয় কীভাবে? কসের গ্রাফটা শুরু হয় এভাবে, একদম এখান থেকে শুরু হবে। তাহলে কোথায় আছে এটা? আচ্ছা, এটা দেখে কিছুটা এটা মনে হচ্ছে যে বেগ আর টি, আর কোনোটাই এর সাথে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। স্প্রিং দোলক। স্প্রিং দোলকের ক্ষেত্রে আমরা জানি টি সমান 2πm/k। স্প্রিং দোলকের কাহিনী কি? খুবই সিম্পল কাহিনী। এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ে যখনই তুমি ভর ঝুলাবা তখন সে লম্বা হয়ে যাবে। তো কতটুকু বল দিলা আর কতটুকু সরণ হলো, কতটুকু বল দিলা আর কতটুকু সরণ হলো, এখান থেকে আমরা এই সূত্রটা পাই। তাহলে এই যে এক্স, এই এক্সটা হচ্ছে এখান থেকে এই এক্সটুকু,
এটা হচ্ছে আমাদের সেই এক্স। এরপর এটাকে যদি তুমি টেনে ছেড়ে দাও তাহলে সে এতটুকু জায়গার মধ্যে কি করবে, ওঠানামা করবে। তো এরপর সে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম সরণ হবে, সেটা হচ্ছে আবার এ সাইন ওমেগা টি অনুসারে। মানে এরপরে সে কত দূর যাচ্ছে, যখন ভর ঝুলাইছো এই পজিশনটা, ভর ঝুলানোর পর যে অবস্থাটা থাকবে সেটাকে বলা হবে সাম্য অবস্থা। এরপর যদি তুমি ওকে টেনে ছেড়ে দাও তাহলে সে কি করবে, এভাবে ভাইব্রেট করবে। এখন সে সাম্য অবস্থান থেকে কখন কোথায় আছে সেটার সেই দূরত্বটা বের করার সূত্র আবার এটা। তো এখানে এক্স দুইটা থাকে, তো এই দুইটার কিন্তু পার্থক্য করতে জানতে হবে। একটা হলো তুমি ভর ঝুলাইছো বা বল দিয়েছো যার কারণে যে লম্বাটা হয়েছে সেটা একটা এক্স, সেখান থেকে আসবে এই সূত্রটা। আর একে সরল সন্ধিত স্পন্দন যখন হবে তখন সে সাম্য অবস্থান থেকে কখন কোথায় সেটা বের করার জন্য আবার এই এক্স। তো স্প্রিংয়ের ক্ষেত্রে যদি দুইটা স্প্রিং আমার প্যারালাল থাকে, দুইটা স্প্রিং যদি প্যারালাল থাকে, তারপর যদি আমরা ভর ঝুলাই তাহলে স্প্রিং ধ্রুবক কত হবে, টি সমান 2 π m বাই প্যারালাল অবস্থায় যে স্প্রিং ধ্রুবক সেটা। আর আমরা জানি যে প্যারালাল অবস্থায় স্প্রিং ধ্রুবক বের করতে হয় যোগ করে দিয়ে। আবার দুইটা স্প্রিং যদি এভাবে শ্রেণীতে থাকে, তারপর যদি এখানে ভর ঝুলানো হয় এই বস্তুর দোলনকাল কত হবে, এর দোলনকাল হবে 2 π m বাই ks। এখানে ks কিভাবে বের করে এটা আমরা জানি যে সিরিজ অবস্থায় স্প্রিং ধ্রুবক বের করতে হয় এই সূত্র দিয়ে। তাহলে যখন যেরকম পরিস্থিতি থাকবে আমরা সে অনুযায়ী স্প্রিং ব্যবহার করে তার দোলনকালগুলো বের করব। তাহলে দোলনকালের সাথে ভরের সম্পর্ক সমানুপাতিক, স্প্রিং ধ্রুবকের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে স্প্রিং যত মজবুত হবে দোলনকালটা তত কম হবে, মানে তাড়াতাড়ি মুভ করতে পারবে। তো যাই হোক, আমরা একটু দেখি যে এখান থেকে কি কি টাইপের প্রশ্ন হয়। এম ভরের একটা বস্তু একটা আনুভূমিক স্প্রিংয়ের সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দন হচ্ছে আর কি, সন্ধিত হচ্ছে। সন্ধিত বলতে এখানে পর্যায়বৃত্ত বোঝাচ্ছে। যদি বস্তুর ভর 4m করা হয় নতুন পর্যায়কাল কত? তাহলে আমরা জানি টি এর সাথে ভরের সম্পর্ক এটা। যদি ভরকে 4 গুণ করা হয়, ভরকে আগে ছিল m এখন করছে 4m, ভরকে 4 গুণ করলে টি হবে দ্বিগুণ, তাহলে অ্যান্সার হবে 2t। ভরের সাথে সম্পর্ক যদি বর্গমূল, তাহলে এটা 4 গুণ হলে এটা দ্বিগুণ হয়ে যাবে। একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হচ্ছে। বিস্তার যদি দ্বিগুণ করা হয় দোলনকাল কত? বিস্তারের সাথে দোলনকালের কোনো সম্পর্ক নাই। বিস্তারের সাথে আমাদের দোলনকালের কোনো সম্পর্ক নাই, তাহলে যা ছিল তাই থাকবে। একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলাইছো তুমি, 1 মিটার বৃদ্ধি হলো। এই যে 1 মিটার বৃদ্ধি হলো, মূলত এটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক বের করার তথ্য, কতটুকু ভর দিলে কতটুকু প্রসারিত হয়। এই অবস্থা থেকে টেনে আরও এতটুকু বৃদ্ধি করে ছেড়ে দেওয়া হলো, মোট শক্তি কত? তো আগে আমরা স্প্রিং ধ্রুবক কে বের করি। কে সমান এফ বাই এক্স। এখানে এফ হচ্ছে এমজি থেকে আসছে, কারণ এখানে তুমি ভর ঝুলাই বল প্রয়োগ করেছো। তাহলে এম মান হচ্ছে 0.1, জি এর মান আমি হিসাবের সুবিধার জন্য 10 ধরলাম, এক্স এর মান হচ্ছে 0.1, তাহলে 10। এটা হলো স্প্রিং ধ্রুবকের মান। এরপর ওই যে একটা স্প্রিংয়ের মানে ভর ঝুলানোর পর যে পরিস্থিতিটা হলো, ভর ঝুলানোর পরে যে পরিস্থিতিটা হলো, এটা তো সাম্য অবস্থা। এরপর যে তুমি টেনে ছেড়ে দিছো, এরপর কতটুকু টেনে ছেড়ে দিছো এটা হচ্ছে তার বিস্তার। তুমি যতটুকু টেনে ছেড়ে দিবা ওটাই হবে তার বিস্তার। তাহলে এই যে আমরা এতটুকু টেনে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, এটা হলো আমাদের বিস্তার। তাহলে এখন আমাদের মোট শক্তি কত? তাহলে মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। মোট শক্তিকে অনেকে ইউ লেখে, অনেকে আবার টোটাল এনার্জি এভাবে লিখে। তাহলে হাফ কে হচ্ছে 10 আর এর মান হচ্ছে 2 ×
10⁻²² তা 2 দুগুণে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 10, 10⁻⁴ তাহলে 2 × 10⁻³ 2 × 10⁻³ তো 2 তো এখানে নাই, তাহলে 1.962 এর একটু কম হবে। ওই যে জি এর মান আমরা কি ধরেছি, জি এর মান আমরা 9.8 ধরে চিন্তা করেছি। আচ্ছা, তাহলে একটু ছোট করে দিলেই হলো 2 এর। তাহলে খেয়াল করছো এখানে কতগুলো দূরত্ব আছে। এখানে বিভিন্ন প্রকারের দূরত্ব থাকতে পারে। একটা হচ্ছে যে ভর ঝুলানোর পরে বা বল দেওয়ার পরে যে দূরত্ব, এখানে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বের করার জন্য। এরপর যতটুকু টেনে ছেড়ে দিয়েছো এটা হচ্ছে বিস্তার। এরপর সে কখন কোথায় সেটা আবার কিন্তু আরেকটা দূরত্ব। এই ডিফারেন্সগুলো মনে রাখবা। একটি স্প্রিং ব্লক সিস্টেমে সরল সন্ধিত গতি আছে। যদি ব্লকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয় তবে সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে? সর্বোচ্চ গতি, গতি বলতে এখানে বেগকে বোঝানো হচ্ছে। সর্বোচ্চ গতি, তাহলে ম্যাক্সিমাম ওমেগা a² - x², এটা হচ্ছে আমাদের বেগের সূত্র। তো ভি ম্যাক্স হলো আমাদের 2π/t × a, আবার 2π/t মানে হচ্ছে, এটাকে এভাবে না লিখি, এটা এভাবে লিখি, ওমেগা এ, ওমেগা মানে k/m। তাহলে আমাদের বেগ বের করার সূত্র এটা, সর্বোচ্চ বেগ বের করার সূত্র হলো এটা। তো এরা কি কি করেছে, এরা ভর এবং বিস্তার, এটা কিন্তু স্প্রিং, সো ভরের উপর ডিপেন্ড করবে। যদি এটা সুতার তৈরি সরল দোলক হইতো, বব দুলাইতাম, তাহলে কিন্তু ভরের উপর ডিপেন্ড করতো না। ভরও দ্বিগুণ করেছ। আচ্ছা, আমরা দ্বিগুণ তিনগুণ করার অঙ্কগুলো কি করি, যাকে যত গুণ করি তার জায়গায় মান বসাই। তা তুমি ভরকে দ্বিগুণ করেছো, তাহলে 1/√2, বিস্তারকে দ্বিগুণ করেছো, তাহলে 2, তাহলে বাকি থাকলো কি শুধু √2, তাহলে অ্যান্সার হলো √2। তাহলে ঠিক আছে, সর্বোচ্চ গতির কথা বলেছে, এজন্য আমরা সর্বোচ্চ বেগ দিয়ে চিন্তা করলাম। এর সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে, তাহলে অ্যান্সার হবে √2 গুণ। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, টেনে এত মিটার লম্বা করা হলো। ভালো কথা, টেনে এত মিটার লম্বা করা হলো। স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, কৃত কাজ কত, হাফ kx², সিম্পল। স্প্রিং বলের বিরুদ্ধে এতটুকু কাজ করলে না সেটা লম্বা হবে, তাহলে হাফ k 300 সেন্টিমিটার মানে 3 মিটার, তাহলে হাফ 40 × 9, 4 × 9 = 36, 360 জুল, 360 জুল। সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, এটা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, এটা t = এত সময়ে বিভব শক্তি কত। বিভব শক্তি মানে কি, ইপি। বিভব শক্তি আমরা জানি হাফ kx², তাহলে হাফ k এর মান দিয়ে রাখছে ওরা 30, x দেওয়া আছে 2 sin 3, এই যে t এর মান দিয়ে রেখেছে π/9, π/9। তাহলে এই 2 আর এই 2 আমরা, আচ্ছা একটা ছোট্ট কাজ, এখনই মিস্টেক হয়ে যেত, স্কোয়ার আছে x এর উপরে, তাহলে 15 × 4 sin, 3 দিয়ে যদি 3কে কাটে তাহলে কি হয়ে যাবে, 3 দিয়ে যদি 9কে কাটে 3 হয়ে যাবে, π/3, তাহলে 4 15 60, sin π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। পাই মানে তো জানি আমরা 180, তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে √3/2 স্কোয়ার, তাহলে 60 × 3/4, 4 দিয়ে কাটলে ঘুরে ফিরে 15 আসবে, 45, অ্যান্সার হবে 45 জুল। একটি ভরহীন স্প্রিং এর এক প্রান্তে দৃঢ়ভাবে আটকে রেখে অপর প্রান্তে এত গ্রাম ভর ঝুলাইছো, এত গ্রাম ভর ঝুলাইছো, তারপর টেনে ছেড়ে দিছো, স্প্রিং ধ্রুবক এত, কম্পাঙ্ক কত, তাহলে t = 2π m/k,
এফ মানে কি 1/t, তাহলে 1/2 k/m। আচ্ছা, তাহলে মানগুলো বসাই দিই। ভর ঝুলাইছে কতটুকু? 50 গ্রাম। 50 গ্রাম মানে 0.5। কে এর মান কত? 200, সাথে রুট ওভার। আচ্ছা, 0.5 মানে এটা কিন্তু হাফ। 0.5 মানে কিন্তু হাফ। সো এটাকে আমি একটু সাজাই, যদি লিখি 200/হাফ, তার মানে এটা হয়ে যাবে 400। তাহলে 1/2 রুট ওভার 400। 400 মানে 20 স্কোয়ার, তার মানে শুধু 20 হবে। 1/2 ইন্টু 20, তাহলে 10/পাই। পাই মানে 3 পয়েন্ট সামথিং। তাহলে 10কে 3 দ্বারা ভাগ করলে 3.33 টাইপ কিছু হবে, তারপরে 3.2 হতে পারে। পাই মানে কি 3 পয়েন্ট সামথিং। 10কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 3 পয়েন্ট সামথিং পাবা। একটি স্প্রিং এর এক প্রান্তে ঝোলানো একটি ভারকে দ্বিগুণ করা হলো, তার কম্পাঙ্ক কত হবে? টি সমান 2πm/k, এফ সমান 1/, তাহলে এর উল্টাটা k/m। তাহলে তুমি এম কে কি করেছো? দ্বিগুণ করেছো। তো এম কে যদি দ্বিগুণ করে দাও তাহলে এফ হয়ে যাবে 1/√2, 1/√2। ভারকে দ্বিগুণ করেছো, কমে অর্ধেক হবে, বেড়ে দ্বিগুণ হবে, এখানে উত্তর নাই। তাহলে 1/√2 গুণ 1.4, তাহলে 1.4 গুণ কম হবে। আচ্ছা, লেখা দরকার নেই, এখানে অ্যান্সারটা নাই। তাহলে যদি আমরা টি সমান 2πm/k, এফ সমান তাহলে k/m, এম কে যদি আমি দ্বিগুণ করে দিই, ভারকে দ্বিগুণ করছো মানে কি ওজন দ্বিগুণ করেছো। তো ওজন কিভাবে দ্বিগুণ করেছো? যেহেতু বাড়ানো হয় নাই, তার মানে ভরকে দ্বিগুণ করে বাড়াইছো। তাহলে ভরকে যদি দ্বিগুণ করি তাহলে 1/√2 গুণ হবে, 1/√2 মানে 1/4। এটার অ্যান্সার নাই এখানে। হ্যাঁ, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে। বাপ, দ্বিতীয় স্প্রিং ধ্রুবক কত? একটা স্প্রিং ধ্রুবক কে, একে টেনে লম্বা করলা। দ্বিতীয় স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে, তাহলে দ্বিতীয় স্প্রিংকে প্রথমটা যতটুকু লম্বা করেছিল তার অর্ধেক লম্বা করতে, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক মানে আগেরটার অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হচ্ছে। আর তুমি লম্বা করতেছো আগেরটার অর্ধেক, কিন্তু কাজ করতেছো আগেরটার ডাবল। তাহলে W2 মানে কি? হাফ k2x2 স্কোয়ার, হাফ k1x1 স্কোয়ার। তাহলে হাফ হাফ আউট করে দেওয়া যায়। চাইছে কি? k2 মান চাইছে। তাহলে k2 সমান 2 ইন্টু x1, এই x2 এর নিচে চলে যাও, x1/x2। আচ্ছা, এখানে k1 ছিল, তাহলে আগেরটার 8 গুণ হবে, এই যে 8 গুণ আছে। এইসব জায়গায় না তোমাকে খেয়াল রাখতে হবে যে কে কার কত গুণ, এগুলো ধরতে ভুল হয়ে গেলে কিন্তু বিপদ। কোন স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে 10 সেন্টিমিটার প্রসারিত হয়। আচ্ছা, কোন স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে 10 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটা একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত? তাহলে আমরা জানি কম্পাঙ্ক সমান 1/2 k/m। প্রশ্ন সমস্যা হলো কেউ নাই, এমন নাই, দেখো এম দেওয়া নাই, আবার কেউ দেওয়া নাই। তাহলে একটা আমাদের এখানে কাহিনী করতে হবে।
কে জি এম জি, উপরে নিচে জি গুণ করলাম, এম জি মানে হলো এফ কেজি। আর মূলত এই এফ থেকেই কিন্তু আমাদের স্প্রিংটা প্রসারিত হয়েছে, তো এই জন্য আমরা লিখতে পারি কে এক্স। এবার কে কে কেটে দাও, দেখো তোমার পুরো সমীকরণ চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি মান বসাও, 1/2 জি এর মান হচ্ছে 0.1, সরি জি এর মান হচ্ছে 10/0.1, তারপর এটা হচ্ছে √100, তাহলে 1/2 ইন্টু √100, তাহলে 10/2। এর আগে যখন আমরা π/2 দেখলাম কি ছিল 3.2 বা 3 সামথিং করেছিল, তাহলে 32 অর্ধেক 16, তাহলে 1.6 জাতীয় কিছু একটা হবে, প্রায় 1.6 জাতীয়, তাহলে 1.6 জাতীয় এখানে একটাই আছে। এই ক্যালকুলেশনগুলো ভাই বুদ্ধি খাটাই করতে হবে। একটি এম ভরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা খেয়ে সংকুচিত হলো। স্প্রিংটির বল ধ্রুবক হচ্ছে কে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। খুবই সিম্পল কথা, একটা স্প্রিং আছে, একটা বল এসে ধাক্কা মেরেছে ভি বেগে, তাহলে ওই বলটার যে গতিশক্তি সেটা দিয়ে তো স্প্রিংয়ের সংকুচিত হওয়ার কাজ হয়েছে, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার কনভার্ট হয়ে গেছে হাফ কে এক্স স্কোয়ারে। চাইছে কি কতটুকু সংকুচিত হবে, এক্স এর মান চাইছে, তাহলে হাফ আউট, ভি এর মান দেওয়া আছে, দেওয়া তো নাই, ও সূত্রই, তাহলে এম বাই কে ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, দুই পাশে রুট করে দাও, এম বাই কে ভি, এই যে তুমি এক্স পেয়ে গেছো, তাহলে এম বাই কে ইন্টু ভি, এম বাই কে ইন্টু ভি। পর্যায়কাল আর বল ধ্রুবক কে সম্পর্ক কোনটি, টি সমান 2πm/k, একদম ডিরেক্ট খাটাং করে সূত্র। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ, দেখছো ওইটারই আরেকটা চেহারা। তো খেয়াল করে দেখো, আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম এই অধ্যায়ের সবগুলো কিন্তু ইজি, ঠিক আছে। মাঝে মাঝে দু একটা প্রশ্ন কঠিন হয়, তো তোমরা যেটা করবা, যেগুলো কঠিন হয় সেটা কয়েকবার করে প্র্যাকটিস করে নিবা, ইজি হয়ে যাবে। আর যেগুলো সহজ সেগুলো তো সহজই। তো যাই হোক, আজকের এই অধ্যায় পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।